নমস্কার। আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে বা বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা ঠিক একজন রাষ্ট্রবিজ্ঞানীর চোখ দিয়ে পশ্চিমবঙ্গের কাঠামোগত রূপান্তরটা গভীরভাবে বোঝার চেষ্টা করব। ভাবুন তো, একসময়ের একটা বিশাল শিল্পোন্নত রাজ্য ঠিক কিভাবে একটা শিল্প পরবর্তী কল্যাণমূলক রাষ্ট্রে, মানে যাকে আমরা ওয়েলফেয়ার স্টেট বলি, তাতে পরিণত হলো। সেটাই কিন্তু আমাদের আজকের মূল ফোকাস। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আজ আমরা মূলত 5টা ধাপে এই বিষয়টা ম্যাপ করব। শিল্পের যুগ আর তার পতন, এরপর অপারেশন বর্গা দিয়ে গ্রামীণ রাজনীতির ভুল বদল, তারপর পঞ্চায়েত ব্যবস্থা, এরপর আসবে সেই বিখ্যাত কৃষি সংকট ও পালা বদলের কথা, এবং সবশেষে আজকের এই শিল্প পরবর্তী কল্যাণমূলক রাষ্ট্রের মডেল। এই গোটা ইতিহাসটা বুঝতে গেলে একদম শুরুতে একটা খুব বেসিক কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে আমাদের শুরু করতে হবে। আচ্ছা, সরকারের একটা সুচিন্তিত পলিসি, ধরুন সেটা ভূমি সংস্কার হতে পারে বা কোনো ওয়েলফেয়ার স্কিম, সেটা কিভাবে একটা গোটা সমাজের চেহারা আর তার সাথে ওই রাজ্যের পুরো ইলেকটোরাল ম্যাপ বা নির্বাচনী মানচিত্রকে একেবারে চিরস্থায়ীভাবে বদলে দিতে পারে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? যদি আমরা ১৯৪৭ থেকে ২০১১ সালের টাইমলাইনটা দেখি, একটা অদ্ভুত বিবর্তন চোখে পড়বে। কংগ্রেস আমল থেকে শুরু করে নকশালবাড়ির অস্থিরতা, তারপর বামফ্রন্টের সুদীর্ঘ যোগ, এবং সবশেষে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা। ক্ষমতা ঠিক কীভাবে ধাপে ধাপে শহরে বাবুদের হাত থেকে গ্রামীণ কৃষকদের হাতে গেল, আর তারপর আজকের আধুনিক নাগরিকদের কাছে পৌঁছালো, সেটাই আজ আমরা ডিকোড করব। প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে, শিল্পের আধিপত্য এবং তার পতন। মানে কলকাতার সেই গোল্ডেন এরা থেকে শুরু করে ক্যাপিটাল ফ্লাইট বা পুঁজির চলে যাবার গল্প। জানেন, ১৯৫০-এর দশকে কিন্তু এই রাজ্যটা ছিল দেশের ১ নম্বর ইকোনমিক পাওয়ার হাউস। হ্যাঁ, আক্ষরিক অর্থেই। কলকাতা তখন ভারতের লিডিং ইন্ডাস্ট্রিয়াল সিটি। জুট এক্সপোর্ট থেকে শুরু করে পোর্ট বেস ট্রেড, সব জায়গায় একচেটিয়া রাজত্ব। দুর্গাপুর বা কল্যাণীর মতো শহরগুলো তখন তৈরি হচ্ছে। কিন্তু দেশভাগের পর সেই যে লাখ লাখ মানুষের ঢল নামলো, তার সাথে দোসর হলো চরম খাদ্য সংকট। আর ঠিক এখান থেকেই শুরু হলো এক মারাত্মক ডেমোগ্রাফিক আর স্ট্রাকচারাল প্রেশার। এই ডেটাটা দেখলেই সেই সময়ের ড্যাশবোর্ডটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। একদিকে ট্রেড ইউনিয়নের একের পর এক ধর্মঘট, অন্যদিকে নকশাল আন্দোলনের মতো চরমপন্থী অস্থিরতা। রেজাল্ট, ক্যাপিটাল ফ্লাইট। মানে পুঁজিপতিরা পাত্তারি গোটাতে শুরু করলেন। আধুনিকীকরণের চাকা যেন হঠাৎ করেই থমকে গেল, আর কোম্পানিগুলো সোজা মহারাষ্ট্র বা মুম্বাইয়ের মতো জায়গায় শিফট করতে শুরু করলো। এবার আসি আমাদের দ্বিতীয় পর্যায়ে, অপারেশন বর্গা এবং গ্রামীণ রাজনৈতিক পুনর্বিন্যাস। মানে কৃষকদের হাতে রাজনৈতিক ক্ষমতার ট্রান্সফার। শিল্পের যখন এই বেহাল দশা, ঠিক তখনই সদ্য ক্ষমতায় আসা বামফ্রন্ট সরকার একটা দুর্দান্ত পলিটিক্যাল টার্ন নেয়, আর তাদের এই মাস্টার স্ট্রোকের নামই হলো অপারেশন বর্গা। বলে রাখি, এটা শুধু কোনো সাধারণ ইকোনমিক পলিসি ছিল না, এটা ছিল মাস পলিটিক্যাল মোবিলাইজেশন বা গণরাজনৈতিক সচলতার একটা আস্ত
কৃষি সংকট এবং পালাবদল, যখন সরকারের নিজের নীতি তাদের রাজনৈতিক ভিত্তিকে ভেঙে দেয়। অ্যাজ আ পলিটিক্যাল সায়েন্টিস্ট, এটা খুবই ইন্টারেস্টিং একটা অবজারভেশন যে সরকারের পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে কৃষকদের সুরক্ষার ওপর। তারা যখন অনেক পরে এসে আচমকা লেট স্টেজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নের চেষ্টা করে, তখন একটা মারাত্মক ক্রাইসিস তো আসবেই। সিঙ্গুর আর নন্দীগ্রামের এই ডেটাগুলো দেখুন। শিল্পের জন্য জোর করে কৃষিজমি অধিগ্রহণের চেষ্টা কিভাবে এক হিংসাত্মক প্রতিরোধের জন্ম দিল। যে গ্রামীণ জোটটা সরকার নিজেই তিল তিল করে গড়ে তুলেছিল, সেটাই একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এই চরম বৈপরীত্যটা দেখুন। রাজনৈতিক পুঁজি বা পলিটিক্যাল ক্যাপিটাল যে কতটা ঠুনকো হতে পারে, এটা তার ক্লাসিক এক্সাম্পল। যখন আধুনিকীকরণের চেষ্টা সরকারেরই দেওয়া পুরনো কৃষি প্রতিশ্রুতির সাথে সরাসরি ক্ল্যাশ করলো, তখন সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ল, আর বিরোধীরাও সেই সুযোগে হু হু করে মাথা তুলে দাঁড়ালো। এরই ফাইনাল রেজাল্ট আমরা দেখলাম 2011 সালে। কৃষকদের ওই বিশাল ক্ষোভটাকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটালো। আধুনিক ভারতের ইতিহাসে এটা অন্যতম বড় একটা ইলেকটোরাল রিঅ্যালাইনমেন্ট, যার মূল চালিকা শক্তি ছিল গ্রামীণ সমর্থন আর আঞ্চলিক পরিচিতি। এরপরই শুরু হলো এক নতুন অধ্যায়, আমাদের পঞ্চম এবং শেষ পর্যায়, শিল্প পরবর্তী কল্যাণমূলক রাষ্ট্র বা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়েলফেয়ার স্টেট। নতুন সরকারের সামনে তখন একটা বিশাল প্যারাডক্স। একদিকে শিল্পের চাকা থমকে আছে, অন্যদিকে কৃষি ব্যবস্থাও বদলে গেছে। তাহলে ভোটারদের লয়ালিটি ধরে রাখা যাবে কিভাবে? সলিউশন হিসেবে তারা নিয়ে এলো ওয়েলফেয়ার স্কিমস। এই মেট্রিক্সটা খেয়াল করুন তো। কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী। সরকার পুরো ফোকাস শিফট করে দিল ডিরেক্ট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা সরাসরি ভর্তুকির দিকে। আর এর মূল কেন্দ্রে থাকলেন মহিলারা আর ছাত্রছাত্রীরা। মানে সোজা কথায় ট্রেড ইউনিয়ন বা জমি পুনর্বণ্টনের সেই পুরনো মডেল এখন অতীত। বর্তমান পলিটিক্যাল পাওয়ার টিকিয়ে রাখার নতুন টুল হলো এই বিশাল মাপের জনকল্যাণমূলক প্রকল্পগুলো। তার সাথে যুক্ত হলো স্ট্রং রিজিনাল বেঙ্গলি আইডেন্টিটি বা বাঙালি সত্তার রাজনীতি। আর ঠিক এই ইস্যুগুলোকে হাতিয়ার করে তৈরি হলো এক তীব্র মেরুকরণ বা বাইপোলার পলিটিক্স। কিন্তু ওয়েট, এখানেই শেষ নয়। এই পুরো স্ট্রাকচারাল ইভলিউশন রাজ্যটাকে একটা খুব রিস্কি ব্যালেন্সিং অ্যাক্টে ফেলে দিয়েছে। একদিকে যেমন ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে সোশ্যাল সেফটি নেট দেওয়া হচ্ছে, ঠিক তার উল্টো দিকেই প্রকট হয়ে উঠছে প্রাইভেট ইনভেস্টমেন্টের অভাব, যার ফলে চরম বেকারত্ব আর স্কিলড যুব সম্প্রদায়ের কাজের খোঁজে ভিন রাজ্যে চলে যাওয়ার মতো সিরিয়াস চ্যালেঞ্জগুলো একেবারে আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে। এত সব ইকোনমিক চ্যালেঞ্জের পরেও ঐতিহাসিক দিক থেকে এই অঞ্চলটার সিগনিফিকেন্স কিন্তু কোনো অংশে কম নয়। এই কোডটা একদম ঠিক কথা বলেছে। পশ্চিমবঙ্গ আসলে ভারতের একটা বিরাট রাজনৈতিক ল্যাবরেটরি। মেধাভিত্তিক সংস্কৃতির সাথে মাস পলিটিক্সকে যেভাবে এরা মিশিয়েছে তা সত্যি ইউনিক। শ্রমিক অধিকার, ভূমি সংস্কার বা গণতন্ত্র নিয়ে পুরো দেশের চিন্তাধারাকে শেপ করেছে এই রাজ্য। তাহলে এই এক্সপ্লেনারের একদম শেষে এসে আপনাদের জন্য একটা অত্যন্ত ভাইটাল প্রশ্ন রেখে যাচ্ছি। যখন একটা রাজ্যের পলিটিক্যাল সার্ভাইভাল শিল্পের বিকাশের বদলে পুরোপুরি সরকারি ভর্তুকির ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, তখন তারা ওই চরম বেকারত্ব আর শিল্পের পতনের মতো জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান করবে কিভাবে? ভাববেন বিষয়টা নিয়ে। আজ তবে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।